নমস্কার, শুরু করছি আজকের শীর্ষক তৃণমূল ছেড়ে এখন ঘরকা না ঘাটকা। অনেকেই এরকম ভাবছেন যে বিজেপি 207 হয়ে গেছে বলেই তৃণমূলের সব থেকে দুর্নীতিবাজ অংশটা দল ছেড়ে নিজেদের গদি সম্পত্তি বাঁচাতে দল ছেড়ে চলে গেল। যারা এরকমটা ভাবছেন তাদের বলবো, খুব বিরাট মাপের কিরিটি রায় বা ব্যোমকেশ বক্সী হতে হবে না। ওই হেমেন রায়ের সুন্দর দারোগা মনে আছে তো, সেই সুন্দর দারোগার কাছে জিজ্ঞেস করলেও জানতেই পারতেন যে এই বাগিরা, এই বিদ্রোহীরা কেবল নয়, অনেকেই যারা হেরেছেন তাদের সঙ্গে এক লম্বা যোগাযোগ ছিল রাজ্য বিজেপির। অনেকে লম্বা লম্বা টেলিকল হতো, রাতের বেলায় কনফারেন্স হতো, নির্বাচন চলাকালীনও হয়েছে। সেগুলো তো ডাঁটা চাচ্চড়ি খেয়ে কেমন লাগলো বা অম্বলে ঠিক কবার উত্তরমুখও ছুটতে হলো সেই গল্প করার জন্য নয়, সেগুলো হয়েছে বিজেপি কমসম করে 110 পেলেই কিভাবে বিজেপির সরকার তৈরি হবে, কোন কোন ইস্যুতে বাগি এবং আরও অনেকেই বেরিয়ে আসবেন, তার একটা বিশদ আলোচনা হয়েছে। সেসব চিন্তন বৈঠকে বিভিন্ন মন্ত্রকের কথাও হয়েছে, এই পাবে তো ওই পাবে। তো এই বাগেশ্বর বাবাদের ইচ্ছে ছিল বিজেপি 110, 115কে 120 পাক, বাকিটা আমরা দেবো, দু হাতে লাড্ডু। আবার যদি তৃণমূল 210, 215 হয়ে যেত, এনারাই কড়া নাকাড়া বাজিয়ে আয় শুভেন্দু দেখে যা, নবান্নে ফের মমতা বলে নাচতে নাচতে দিদির কাছেই যেতেন। কিন্তু তাদের হিসেব একেবারে গ্যামাক্সিন ঢেলে দিয়ে বিজেপি পেয়ে গেল 207। এই ষড়যন্ত্র চক্রের কয়েকজন মাথা হেরে গেলেন, আর মানুষের প্রাথমিক রিয়াকশন দেখে তারা দৃশ্যতই ঘাবড়ে গিয়েছিলেন। যান মাল সম্পত্তি সব কিছু নিয়েই টানাটানি, কে কি করবেন বুঝতেই পারছিলেন না, উদ্ভ্রান্তের মতন মোবাইলে কল করে গেছেন। এবার আমার ধারণা গোটা ব্যাপারটাকে একেবারে ফুল কন্ট্রোলে নিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রমাণ নেই, কিন্তু ধারণার ফল চারধারে দেখা যাচ্ছে। তিনি একেবারে ন্যাজে খেলাচ্ছেন উইথ কনসালটেশন অফ দেশের চাণক্য মানে অমিত শাহ। ক্ষমতার ভাগ দিতেই হলো না, উল্টে তৃণমূল দলটাকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা সুযোগ তো পাওয়া গেল। কাজেই সেই সুযোগকে একেবারে 100% মাঠে নামিয়ে নেমে পড়েছে বিজেপি। কথায় আছে বেগার্স আর নট চুজার্স, ভিক্ষের চাল কাড়া না আকাড়া সে নিয়ে কথা বলার অধিকার তো ভিখিরির থাকে না। অতএব টার্ম ডিক্টেট যাকে বলে সেই কাজ চলছিল, এবং এই কাজটাও না মাখনের মতো হয়ে যেত, কিন্তু বাদ সেধেছে জাতীয় রাজনীতি। হ্যাঁ, এত তাড়াতাড়ি এত বড় ধাক্কা বিজেপিও ভেবে উঠতে পারিনি। খানিকটা ওই ধরুন বেনারসের সরু গলিতে আপনি ঢুকে পড়েছেন এবং ওধার থেকে শিবের বাহন ছুটতে ছুটতে আসছে। আপনি শর্টকাটে মোহন ভাইয়ার রাবড়ির দোকানে ঢোকার জন্য ঢুকেছিলেন, এখন রাবড়ি ছেড়ে যান বাঁচানোটাই 1 নম্বর টাস্ক। কাজেই বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক এখন এক দেশ এক ভোট, ডিলিমিটেশন, মহিলা বিল এসব ছেড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। তৃণমূলের এই বাগিরা, এই বিদ্রোহীরা, এই বিনপেন্দি লোটাদের নিয়ে তাদের আপাতত ভাবার সময় হাতে নেই। খোদ এলাহাবাদেই রাহুল গান্ধীর সহ তাদের ঘুম কেড়েছে। ওদের আরশোলারা বলছে সারা দেশ ঘুরে তারা পরবর্তী ইস্যুগুলো নিয়ে মাঠে নামবে। তারা জানিয়েছে তারা ভোটে দাঁড়াবে না, একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। আরও সাংঘাতিক, মাঠে দাঁড়ালে ভোটে নামলে সুবিধে ছিল, ভোট কাটাকাটি হতো। তো আরও সাংঘাতিক বলছে প্রেশার গ্রুপ, তার মানে গোটাটাই যাবে সবচেয়ে বড় বিরোধী দল মানে কংগ্রেসের কাছে। ক্রমশ এক খেঁচাকল হয়ে দাঁড়াচ্ছে এই ব্যাপারটা। প্ল্যান তো ছিল একেবারে মাখো মাটন কোরমার মতন আরও 2জনকে রাজ্যসভা থেকে আনা হবে, 20 জন লোকসভা থেকে, দলকে বুঝিয়ে একেবারে বিজেপিতেই তাঁরাও উদ্গ্রীব। খারিবা এমন দলে থাকার ইচ্ছে হবে যে দলের নামই মনে রাখতে পারা যাচ্ছে না। আর তাছাড়া বংশমর্যাদা বলেও তো কিছু আছে। মানে চিরটাকাল তো ছিলেন হয় কংগ্রেস, না হলে বিজেপি, না হলে কংগ্রেস বিজেপি, না হলে তৃণমূল ইত্যাদিতে। তো দালাল হলে আম্বানির আদানির হবো, পরাণ হালদারের কয়লার দোকানের দালাল হয়ে সুখ নেই। ওদিকে সিম্বলও এসে যাবে, তবিলও হাতে এসে যাবে, তারপর ভাত ছড়ালে কাকের অভাব হবে না, এরকম একটা মেজাজ রাজ্যেও ছিল। এখন সবটা থমকে দাঁড়িয়েছে, উল্টো দিকে ঘুরছে। না এরকম এখনই বলতে পারবো না, কিন্তু আকাশের গায়ে কীরকম টক টক গন্ধ, সীতানাথ বন্ধ না বললেও সেটা স্পষ্ট। এদিকে মমতা অভিষেক, আগের সরকার আর সংগঠন নিয়ে যা যা বলেছে সেগুলো তো এখনই ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। কিন্তু এটা তো সত্যি যে এই এমপি এমএলএদের নির্বাচনে দাঁড়িয়ে 500,000 ভোটও আনার মুরদ নেই। এদিকে সাংসদ, এদিকে মাননীয় বিধায়ক। কেবল কি তাই, অনেকে বলা শুরু করেছে দিল্লিতে পালা বদল হলে কিন্তু এখানেও ব্যাস আবার টেনশন, আবার ঘন ঘন উত্তরমুখ হয়ে ছোটা, আবার উদ্ভ্রান্তের মতন মোবাইল ঘাটা।
আগামী ভারতের ইতিহাসে কি হতে চলেছে তা নিয়ে আগাম কিছু বলা একেবারেই সম্ভব নয়, তবে এর মধ্যের হালচালটা খুব অদ্ভুত। ইতিহাস কিন্তু এরকম সময়গুলোতে এক পরিবর্তন এনে দেয়। এরকমই এক সময় শোনা গিয়েছিল সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়, কিন্তু সেই পরিবর্তন জলের মতন স্পষ্ট হয়ে গেলে এই এনাদের খানিকটা সুবিধেই হতো। মা গো বলে আবার ফিরে এলাম। অনেকেই এনারা ওই যাত্রাপালার সঙ্গে, আমরা জানি তাদের যাত্রা ভালো লাগে, মা গো আমি আবার ফিরে এলাম তোমার পায়ে ঠাঁই দাও বলে যাত্রাপালা সমেত কালীঘাটে হাজির হতেন। ওই যাত্রাপালার নাম হয়তো হতো এরকম নেত্রী মায়ের দুষ্টু ছেলে, এরকম একটা। আর কে না জানে দিদিমণিকে যারা চোখা চোখা গালিগালাজ দিয়েছেন তারাই একেবারে দিদিমণির নিকটজন হয়ে উঠেছেন পরবর্তীতে। কিন্তু সেই পরিবর্তনও তো এখনো অস্পষ্ট। মানে যদি স্পষ্ট একটা কিছু হতো তাহলে এটা করতেন, অস্পষ্ট। আবার যদি আগ বাড়িয়ে খেলে আবার যদি ওই ঘটি উল্টে যায়। কাজে এনারা এখন আব্বাস উদ্দিনের ভাটিয়ালি গাইছেন, বেসুরো কিন্তু কোরাস গলায়, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই অথই দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে। শুনতে পাচ্ছেন গান? নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন, কিন্তু শেষমেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।